আত্মপ্রকাশের আগেই নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব নিয়ে বিরোধ, অন্তর্কোন্দল নয়, নেতৃত্বের প্রতিযোগিতা বলছেন কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশ পন্থা এক মূল বিষয় হয়ে ওঠে, সে বিষয়টাকেই আমরা ফোকাস করতে চাই। সবাই সবার মতামত পেশ করতেছে, ইন্টারনালি কেউ কারোর মধ্যে কোনো প্রবলেম নেই। হাজার হাজার কোটি টাকা ব্যয় ও সুফল নেই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা প্রকল্পে। বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতায় ভরাট খাল, নালা ও নদী। একুশে বইমেলার ভেতরেও সামনে হরেক রকমের পণ্য নিয়ে বসেছে হকার। প্রবেশ পথের জটলায় দর্শনার্থীর ভোগান্তি। মেট্রো থেকে সোজা মেলার ভিতরে যাবে, এইখানে অন্তত হকারদের ঢুকতে দেওয়া উচিত ছিল না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, কিন্তু তারা কিছু বলছে না। এবং নতুন নতুন প্রযুক্তির সম্মেলনে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা তুচ্ছন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি উজ্জ্বল হাফিজ। চলতি সপ্তাহে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি। নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে গঠিত এ দলের আদর্শ হবে মধ্যম পন্থার। চর্চা হবে গণতন্ত্র ও জবাবদিহিতা। তবে আত্মপ্রকাশের আগে এই দলটির নেতৃত্ব নিয়ে বিরোধ তৈরি হয়েছে। কেন্দ্রীয় নেতাদের দাবি, এটি অন্তর্কোন্দল নয়, বরং নেতৃত্বের প্রতিযোগিতা। এদিকে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শিক্ষা নিয়ে নতুন দলকে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার আহ্বান রাষ্ট্রবিজ্ঞানীদের। আরও জানাচ্ছেন হাসিফ বিল্লাহ। দীর্ঘদিনের ফ্যাসিবাদী ব্যবস্থার কবল থেকে মুক্ত হতে লাখো প্রাণ যেদিন এক হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, সেদিন ঘোষণা হয় এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার। এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনোই কোনো ধরনের স্বৈরতন্ত্র, কোনো ধরনের ফ্যাসিজম ফিরে আসবে না। তার এক মাস পর সেই শহীদ মিনার থেকে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের সমন্বয়ে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। গণ অভ্যুত্থানের শক্তিকে সংগঠিত করার লক্ষ্যে গঠিত এ কমিটিতে যোগ দেয় গণতান্ত্রিক ছাত্রশক্তি, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র শিবির, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, রাষ্ট্রচিন্তা, ছাত্র মজলিস, এবি পার্টি, ইসলামী ঐক্যজোট, কওমি অনুসারী শিক্ষার্থী সহ বিভিন্ন সমাজকর্মী ও পেশাজীবী। অভ্যুত্থানের চেতনা ধারণ করে এই প্ল্যাটফর্ম থেকে আগামী সপ্তাহে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এক রাজনৈতিক দল। সংগঠনটির নেতারা বলছেন, ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মভিত্তিক নয়, বরং দায় ও দরদের রাজনীতি হবে বাংলাদেশ পন্থাকে সামনে রেখে। বাংলাদেশের মানুষ তারা পাহাড়ে বাস করুন আর সমতলে বাস করুন, সকলের মধ্যে যাতে বাংলাদেশ পন্থা এক মূল বিষয় হয়ে ওঠে, সে বিষয়টাকেই আমরা ফোকাস করতে চাই। 15 সালের ভ্যাট বিরোধী আন্দোলন, 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন এবং একই সাথে আপনার কোটা সংস্কার আন্দোলন, এবং সর্বশেষ কিন্তু এই ফ্যাসিবাদের পতনটা 2024 সালে ছাত্রদের এবং নিরপেক্ষ ব্যানারে হয়েছে। অর্থাৎ সোসাইটির মধ্যে কিন্তু গত 10 বছর একটা প্রজন্মের মধ্যে কিন্তু আপনার নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে। তবে যাত্রা শুরুর আগে সম্প্রতি দলটির নেতৃত্ব ও কর্তৃত্ব নিয়ে বিরোধ তৈরি হয়েছে। নতুন দলের আহ্বায়ক হিসাবে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে সবার পছন্দ হলেও বাকি 3 শীর্ষ পদ নিয়ে ছাত্রশক্তি, ছাত্র শিবির ও বামপন্থা সহ কয়েকটি বলয় তৈরি হয়েছে। এসব পদের জন্য আলোচনায় আখতার হোসেন, সাবেক শিবির নেতা আলী হাসান জোনায়েদ, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজন। তবে বিভক্তি নয়, বরং এটি গণতন্ত্রের সৌন্দর্য বলে মত সংগঠনটির নেতাদের। যেহেতু একেবারেই কোর স্টেক হোল্ডার হলো ইসলামী ছাত্র শিবির এবং গণতান্ত্রিক ছাত্র শক্তি, সো এজন্য এরা যখন আবার নিজেদের মধ্যে হলো কার কি ভূমিকা ছিল আলোচনায় আসছে, তখন এটাকে মনে হচ্ছে যে আসলে খুব বড় ধরনের একটা কেওয়াস তৈরি হয়েছে। এখন যে দলটা হচ্ছে, যেটাকে বলে বঙ্গীয় বদ্বীপের রাজনীতি করবো, অর্থাৎ আমরা এই মাটির রাজনীতিটা করব, দায় ও দারদের রাজনীতি, এখন সেই জায়গা থেকে হলো অন্যরাও আরও যদি কেউ মনে করে তারা আর একটা হলো ভালো আর একটা ইডিওলজি আছে, তার সে আরেকটা ইডিওলজি নিয়ে তারা যদি সে নেতৃত্ব থাকে আরেকটা রাজনৈতিক দল গঠন করতে পারে। সামনে দিকে ছাত্রদের নেতৃত্বে একাধিক পার্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই, এবং একটা পার্টি হচ্ছে, যেহেতু আমাদের নিউ পার্টি, সকলের কথা বলার একটা সুযোগ আছে এবং সকলেই তার যে স্ট্রিক্টটা, সেই স্ট্রিক্টটা ক্লেইম করতে পারে। খুনি হাসিনার বিরুদ্ধে উই আর ইউনাইটেড। তবে এখন এই 24-এর পরে আমাদের সুযোগটা পেয়েছি, সবাই সবার মতামত পেশ করতেছে। আমাদের মধ্যে ফেসবুকে হচ্ছে, কথা হচ্ছে, ইন্টারনালি কেউ কারোর মধ্যে কোনো প্রবলেম নেই।
রাজনীতিতে টিকে থাকতে হলে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা, লোভ লালসার ঊর্ধ্বে ত্যাগের মানসিকতা রাখার পাশাপাশি ঢাকা কেন্দ্রিক রাজনীতি থেকে সরে আসার পরামর্শ এই রাষ্ট্রবিজ্ঞানীর। শুরু থেকেই কোনো ইমেজ সংকটের পড়েন, তাদের ইমেজ নিয়ে যদি জনমনে প্রশ্ন থাকে, জনগণের কাছে পৌঁছতে পারবে বলে মনে হয় না। সুতরাং একটা রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে হলে একদল আদর্শবাদী নেতৃত্বের প্রয়োজন রয়েছে, যারা তাদের আদর্শের প্রতি অবিচল থাকবেন, কমিটেড থাকবেন এবং তারা যে কোনো পর্যায়ে যে কোনো ধরনের স্যাক্রিফাইস করতে তারা প্রস্তুত থাকবেন। নতুন রাজনৈতিক দলের কাছে জনগণের প্রত্যাশা কেমন, এ নিয়ে জনমত জরিপ আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক কর্মসূচি শুরু হয়েছে 5ই ফেব্রুয়ারি। এখন পর্যন্ত এই জরিপে অংশ নিয়েছেন 2 লাখের বেশি মানুষ, আর ইতোমধ্যে গঠন হয়েছে 3 শতাধিক থানা কমিটি। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। চট্টগ্রামে খাল খনন আর জলাবদ্ধতা প্রকল্পে 4টি সংস্থার ব্যয় 14,000 কোটি টাকা। বিপুলে ব্যয় আর বিশাল কর্মযজ্ঞের কোনো সুফল মিলছে না শুধুমাত্র বর্জ্য ব্যবস্থাপনার অভাবে। 60 লাখ লোকের এই নগরীতে বর্জ্য সংগ্রহে কর্পোরেশনের আছে মাত্র 50টি যানবাহন আর হাতে গোনা কয়েকটি বুলডোজার। নগরীর অনেক এলাকায় বর্জ্য সংগ্রহে ঘরে যায় না কর্পোরেশনের কর্মী, হাঁটা দূরত্বে নেই ডাস্টবিনও, তাই শেষমেশ বর্জ্যের ঠাঁই হয় খাল বা নালায়। গত 20 বছর চট্টগ্রামকে ক্লিন ও গ্রিন সিটি করার ফুলছড়ি ছড়ালেও আদতে তা কতটুকু করেছেন মেয়ররা, সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী ফাইসাল করিম, আর ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক। নগরের দক্ষিণ বাকুলিয়ার ওসিমিয়া সড়কে 5 থেকে 6 হাজার মানুষের বাস, যাদের ময়লা ফেলায় একমাত্র ভরসা এমন 2টি ভ্যান। স্থানীয়দের উদ্যোগে এসব ভ্যান এলাকা ঘুরে সর্বোচ্চ 80 ঘরের ময়লা সংগ্রহ করে। বাকি প্রায় 1000 পরিবারের ময়লা যায় আশপাশের খাল নালায়। তাই দিনে রাতে এমন দৃশ্য এখানে খুবই স্বাভাবিক। নগর জুড়ে এমন চিত্র অহরহ। তার সাথে ডাস্টবিন সংকট বা ময়লা সংগ্রহ নিয়ে বাণিজ্য, সবই নগরের দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার চিত্রকেই তুলে ধরে। কমপ্লেন দেওয়ার পরও জমিদার না ফেললে কি হবে? বাড়াটিরা তো ফেলাচ্ছে। এরা তো লোকের দিলে তো টাকা দিতে হবে, 100 টাকা করে মানুষে। ওই টাকাটা বাঁচানোর জন্য মানে এখানে খালের মধ্যে ফেলাই দিচ্ছে। কর্পোরেশনের প্রধান কাজের একটি আবর্জনা পরিষ্কার হলেও স্থানীয়দের অভিযোগ 30 বছর ধরে বাকুলিয়ার এই অংশে পৌঁছায় না তাদের কোনো ময়লার গাড়ি বা সেবা। অথচ এই সময়ে নির্বাচিত সব মেয়রই গ্রিন আর ক্লিন সিটির আশ্বাস দিয়েছেন। নিজস্ব অর্থায়নে কি আমরা করতেছি, আমরা সরকার থেকে কোনো সাহায্য পাই নাই, শুধু আমরা পাবলিকায় মিলে করতেছি এটা। নগরের বাকুলিয়ার মির্জাখালের এমন ভাগার হওয়ার দৃশ্যই বলে দেয় এই নগরে কি পরিমাণ বর্জ্য কর্তৃপক্ষের সংগ্রহ বা হিসেবের বাইরে থেকে যায়। কাগজে কলমে দিনে 2.5 থেকে 3 হাজার টন বর্জ্য উৎপাদনের কথা বলা হলেও বাস্তবে এর পরিমাণ অনেক বেশি। এই আশঙ্কাজনক হার কর্তৃপক্ষের বর্জ্য সংগ্রহের সক্ষমতাকে কেবল চ্যালেঞ্জ করে না, হুমকিতে ফেলে বিভিন্ন খাল নালার পানি প্রবাহকে, বাড়ায় জলাবদ্ধতার ঝুঁকি। ওয়ার্ল্ড ব্যাংক বলছে প্রতিদিন 0.74৫ কেজি, তার সেখানে সেটা ক্যালকুলেশন করলে সেটার পরিমাণ হচ্ছে প্রায় 5000 টনের উপরে। তাহলে এখানেও দেখেন আমাদের তথ্যের কিন্তু ব্যাপক মানে অমিল রয়েছে। জলাবদ্ধতা রোধে 3 সংস্থার 4 প্রকল্পের মেয়াদ দফায় দফায় বেড়ে বাজেট ঠেকেছে প্রায় 14,500 কোটি টাকায়, যেখানে এর মধ্যে ব্যয় হয়ে গেছে 8,000 কোটিরও বেশি। তবে এই বিশাল ব্যয় আর কর্মযজ্ঞের সুফল মিলছে না শুধুমাত্র বর্জ্যের অব্যবস্থাপনায়। কারণ খালনালায় বর্জ্যের উৎস বন্ধ করতে বা নাগরিকদের আবর্জনা সংগ্রহে কর্পোরেশনের বাজেট ও সক্ষমতা নামমাত্র। বিগত 10 বছরে যেখানে বাজেট ছিল মাত্র 65 কোটি টাকা, তাই প্রতি বছরই ভয়াবহ হচ্ছে জলাবদ্ধতা, থামছে না খালনালা বা নদী ভরাট। 60 লাখ মানুষের ময়লা ফেলতে নগরীতে মাত্র 1/2 শতাধিক ডাম্প ট্রাক, ধারণ ক্ষমতা প্রায় শেষ হয়ে আসা 2টি ডাম্পিং ইয়ার্ড, হাতে গোনা কয়েকটি এক্সকেভেটর কিংবা সীমিত জনবলই কর্পোরেশনের ভরসা। এরই মধ্যে বৃহৎ জলাবদ্ধতা প্রকল্প ও খাল খনন ঘিরে আগের সরকারের দুর্নীতি, অর্থ লুটপাটও রয়েছে আলোচনায়। তবে সংকট নিরসনে বেশ সরব নতুন মেয়র। আমাদের এই যে 21টা খাল যদি নতুনভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দেওয়া হয়, অবশ্যই আমরা পুরানো ড্রেনেজ মাস্টার প্ল্যানের সাথে 16 সালের এটা কম্বিনেশন করে সমন্বয় করে আমরা এগুলি কাজ করব। গবেষকরা বলছেন কেবল বর্জ্য ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করা গেলে বছর বছর কোটি কোটি টাকা খরচের কোনো প্রয়োজন হতো না। এই নগরে যত বর্জ্য পাওয়া যায় তা থেকে দিনে উৎপাদন করা যেত 60 থেকে 70 মেগাওয়াট বিদ্যুৎ। খাদ্য বর্জ্য থেকে পাওয়া যেত শত শত টন জৈব সার।
প্লাস্টিক কিংবা পলিথিনকে রূপান্তর করা যেত অসংখ্য পুনঃব্যবহারযোগ্য সামগ্রীতে। অথচ শত পরিকল্পনা, প্রস্তাবনা, এমনকি চুক্তি গত এক দশকেও বাস্তবে রূপ না পাওয়ায় এই নগরে বর্জ্য সম্পদ নয়, বরং থেকে গেছে জলাবদ্ধতার অন্যতম ভূত হয়ে। গত এক যুগ ধরে জলাবদ্ধতা প্রকল্পের পিছনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হলেও এর জন্য অন্যতম দায়ী যে বর্জ্য, সেই বর্জ্যের ব্যবস্থাপনা কিংবা রিসাইক্লিংয়ের জন্য নেওয়া হয়নি কোনো উল্লেখযোগ্য প্রকল্প বা বড় কোনো বাজেট। তাই প্রশ্ন উঠেছে, বর্জ্য সংকটের সুরাহা আগে না করে জলাবদ্ধতা নিয়ে শত মাথা ব্যথা বা প্রকল্প আদৌ কোনো সুফল বয়ে আনবে কিনা। যেটা প্রধান সমস্যা, এই বর্জ্য ব্যবস্থাপনাকে যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে যতই আমরা প্রজেক্ট করি এটার 100% সুফল আমরা কিন্তু পাবো না। বর্জ্য ব্যবস্থাপনায় আরও বেশি মনোযোগ, আরও বেশি ইনভেস্ট করা দরকার। তার ফলে কী হবে, এইসব আনকালেক্টেড যে ওয়েস্টগুলো, এগুলা ব্যবস্থাপনার মধ্যে চলে আসবে। বর্জ্য থেকে জৈব সার তৈরির এই জরাজীর্ণ প্লান্ট কর্পোরেশনের রিসাইক্লিং প্রকল্পের একমাত্র উদাহরণ। 2008 সালে চালু হওয়া এই প্রকল্পে নতুন করে কোনো বিনিয়োগ হয়নি। উন্নত যন্ত্রপাতি, নতুন বিনিয়োগের অভাবে লোকসান কাঁধে নিয়ে নামমাত্র চলছে এর কার্যক্রম। যদিও কর্পোরেশন বলছে নতুন করে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও সক্ষম করতে কাজ শুরু করেছেন তারা। প্রাধান্য পাচ্ছে আধুনিক রিসাইক্লিং প্রকল্প। 3টা মেশিনের মধ্যে 2টা চলে না। আমাদের এখানে নতুন করে কোনো ইনভেস্টমেন্ট নেই, ওই পুরাতনগুলো দিয়ে চলছি। ওয়েস্ট টু এনার্জি অথবা ওয়েস্ট টু গ্যাস অথবা ওয়েস্ট টু সয়েল প্রোডাক্টস, এগুলো যে কোনো আমরা সিদ্ধান্ত নিব, অচিরে আমরা করব, এবং এটা আমরা মিনিস্ট্রির কাছে ইতিমধ্যে পত্র দিয়েছি। গত 10 বছরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে চীন, জাপান, কোরিয়া সহ বিভিন্ন দেশ উন্নত বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তাব করলেও কোনো প্রকল্পই দেখেনি আলোর মুখ। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। বইমেলার ভেতরেও সামনে হরেক রকমের পণ্য নিয়ে বসেছে হকাররা, যা দেখে মনে হতে পারে এটি বাণিজ্যিক কোনো মেলা প্রাঙ্গণ। ফুচকা, চটপটি থেকে শুরু করে পান সুপারি সবই মিলছে মেলাতে। প্রবেশ পথে হকারদের জটলায় ভোগান্তিতে পড়ছেন দর্শনার্থীরা। বাংলা একাডেমিও যেন নীরব দর্শক। আর জানাচ্ছেন শাহাদাত অব্র। হরেক রকমের খেলনা থেকে ঘরের আসবাবপত্র, কি নেই এখানে? দেখে মনে হতেই পারে এ যেন বাণিজ্য মেলা। ঝালমুড়ি, ফুচকা, চটপটি থেকে পান, জর্দা, সুপারি, কি লাগবে সব মিলছে বইমেলার ভিতরেই। বইমেলার ফুড কর্নার থাকা সত্ত্বেও হকারদের দখলে বইমেলা। যার যা খুশি তাই করছেন এই আসরে। এ যেন হকারদের মেলা। তারা বলছেন বেশি টাকার আশায় ঢুকে পড়েছেন এই বইমেলাতেই। বিক্রি করতে হয়, কারণ আমরা বাড়াতে বেচতে পারি না। বাইরে বিক্রি করলে বেশি বিক্রি হয় না, ভিতরে একটু বিক্রি করলে ভালো হয়, মানে বেশি বিক্রি করেন যা। ও 1000 4000। ভিতরে ঢুকি লোভে বেচা কিনি ভালো দিকে এখানে। লেখক প্রকাশকরাও তাই প্রশ্ন তুলেছেন বাংলা একাডেমির এই আয়োজনের আইন শৃঙ্খলা নিয়ে। মেট্রো থেকে সোজা মেলার ভিতরে যাবে সহজ একটা রাস্তা, এইখানে অন্তত হকারদের ঢুকতে দেওয়া উচিত ছিল না। এটা কিন্তু এই এরিয়ার বাইরে থাকা উচিত ছিল, এবং বাইরে থাকতো প্রতি বছর। এবছর কিন্তু বাংলা একাডেমির চোখের সামনে যেটা ঘটতেছে, এটা বাংলা একাডেমি খেয়াল করতেছে। অন্যদিকে পুরনো তেলে খুব মন দিয়ে চলছে ভাজা পোড়া বানানোর কাজ। বইমেলার সোহরাউদ্দি উদ্যানের গেটের সামনে চলছে মহাযজ্ঞ। বইমেলার প্রবেশপথ প্রায় বন্ধ করে দিয়ে চলছে হকারদের বেচা বিক্রি। যারা যাতায়াত করছেন তারা পড়ছেন বিপাকে। দর্শনার্থী বা বইমেলাতে যারা আসেন তাদেরও হচ্ছে এখানে এক ধরনের যানজট তৈরি হচ্ছে। আবার বইমেলার প্রয়োজনীয় গাড়িগুলো যেগুলো ঢুকার চেষ্টা করতেছে, সেটাও একটা ধরনের বাধা সৃষ্টি করছে। বিভিন্ন গেটের সামনে এই যেগুলো হচ্ছে জ্যামজট করতেছে, পরিবেশটা মানে বইমেলার ভাবনা মানে সৌন্দর্যটাই নষ্ট করতেছে। আর গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী হকারদের সরাতে চেষ্টা করে। তবে তখনও চলে চোর পুলিশ খেলা। একদিক দিয়ে সরালে অন্য দিক দিয়ে হাজির তারা। গণমাধ্যম কর্মী যারা রয়েছে তাদেরকে দেখা মাত্রই তাদেরকে সরিয়ে দিচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, কিন্তু তাদের সামনেই কিন্তু তারা বিক্রি করছে, কিন্তু তারা কিছু বলছে না। বইমেলার শৃঙ্খলার বিষয়ে বাংলা একাডেমির পক্ষ থেকে দায় স্বীকার করলেও আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতির ব্যাপারটিও উঠে আসে বাংলা একাডেমির মহাপরিচালকের বক্তব্যে। আপনি একদম ঠিক বলেছেন যে আমরা এই ব্যাপারে ব্যর্থ হয়েছি।
আমরা 1 তারিখ থেকে আজ পর্যন্ত প্রতিদিন অনবরত আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে মিটিং করে যাচ্ছি, ফোনে আলাপ করে যাচ্ছি, সরাসরি সাক্ষাৎ করছি, তারা এখানে আসছেন, আমাদের লোক যাচ্ছে। কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি যে আমরা খুব সফল হইনি। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো বারবার কথা দেওয়া সত্ত্বেও এই কাজটা আমাদের জন্য অথবা তাদের নিজেদের জন্য, কারণ এটা তাদের দায়িত্ব, করে উঠতে পারেনি। পুলিশ ও আনসার বাহিনী যেখানে হকার মুক্ত করার কথা, সেখানে দেখা মিলল তারাই তাদের ক্রেতায় পরিণত হয়েছে। বইমেলার রাস্তাগুলো ঠিক হকারদের দখলে চলে গেছে বলা গেলেই চলে, কারণ এখানে এসে দেখতে পেলাম যে প্রবেশপথ সেখানেও যেন হকারদের ছড়াছড়ি। আর বাংলা একাডেমি যেখানে নিয়ন্ত্রণ করার কথা ছিল এই হকারদের, সেখানে পুরোপুরি দর্শকের ভূমিকায় চলে গেছে বাংলা একাডেমি, সেটা কিন্তু বলাই চলে। শাহাদাত অভ্র, এখন ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় বেপরোয়া সাদা মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরো রিপোর্টার মাসুমা আক্তার। সিএনজি থেকে ছিটকে মহাসড়কে পড়ে থাকলেও ভোরের নির্জনতায় সাথে সাথেই তাকে উদ্ধার করা হয়নি। দুমড়ে মুচড়ে যায় সেই সিএনজিটি। পুলিশ বলছে দায়ী যানবাহনটি চিহ্নিত করা হবে এবং এর চালককেও গ্রেপ্তারে তৎপরতা চলছে। কুমিল্লার পদুয়ার বাজারের দুর্ঘটনাস্থল ঘুরে খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন, আর ক্যামেরায় ছিলেন বাসির আহমেদ। ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, দ্রুতগামী যানবাহনের গন্তব্যে যাওয়ার প্রতিযোগিতা চলে এখানে। চালকের অসতর্কতা মুহূর্তেই বড় দুর্ঘটনার কারণ এই মহাসড়কে। রোদ বৃষ্টি সহ নানা জটিলতা সয়ে কৃষকের উৎপাদিত এই সবজি এবার যাবে ভোক্তার হাতে। গেল 14 ফেব্রুয়ারি শুক্রবার ভোর 6টা, ভোরের আলো কেবল ফুটছিল তখন। রাজশাহী থেকে নিজের শ্বশুরবাড়ি যাওয়ার পথে পদুয়ার বাজার ইউটার্ন এলাকায় বাস থেকে নামেন এখন টিভির রাজশাহী ব্যুরো রিপোর্টার মাসুমা। স্বামী সৈকত সহ একটি সিএনজি অটোরিকশায় ওঠা মাত্রই পেছন থেকে ধাক্কা দেয় একটি সাদা মাইক্রোবাস, আর তখনই সিএনজি থেকে ছিটকে মহাসড়কে পড়েন মাসুমা, তার স্বামী ও সিএনজি চালক। রাস্তায় কোনো পথচারী না থাকলেও অদূরে দুটি দোকান থেকে ঘটনা প্রত্যক্ষ করেন রুহুল আমিন ও রাসেল। সকাল 6:40 মানে এখানে একটা ঘটনা হয়েছিল। মানে এখানে একটা লরি দাঁড়াতে ছিল, লরি দাঁড়ানোর পরে ওই দিকের থেকে একটা গাড়ি আছে সিএনজি, এদিকে তো একটা সিএনজির পিছনে আসছিল আপনার হাইসে ছিল, হাইসাই মারি দিচ্ছে একটা গাড়ি, লরি সাইডে দিয়ে খারাপ ছিল। তারপরে মনে করেন না আমরা এনে ছিলাম, এর মধ্যে হাই এক্সট্রা ঢাকা থেকে আইয়ে মারিয়ে দিস পিছন দিয়া। এর মধ্যে একটা মহিলা ছিল, একটা পুরুষ নূরজান থেকে আইয়া সিএনজি ড্রাইভারে ডাক দিছে। এই বেশ কিছু সময় সড়কে পড়েছিল মাসুমা। এ সময় ঘাতক মাইক্রোবাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযোগ রয়েছে দূরপাল্লার পরিবহনগুলো পদুয়ার বাজার থেকে বেশ দূরে যাত্রীদের নামিয়ে দেয় প্রায়ই দুর্ঘটনা ও ছিনতাইয়ের শিকার হন যাত্রীরা। এটা আপনার পদুয়ার বাজার বিশ্ব রোড সন্ধু হোটেলের অপর সাইডে গাড়িগুলো এখানে থামি যাত্রীগুলো নামায় দেয়। এখান থেকে নুরজানে যেগুলো হোটেল বেরিয়ে দেয়, নুরজানেরগুলো নুরজানে চলে যায়। খোলা জায়গা জি পেছনে মার্কেট, রাস্তার ভিতরে নামায় গাড়িগুলা যে হোটেল নূরজাহানের অপর পাশে নামায়, তারা খোলা জায়গায় নামায় এবং কি ইউটার্নের একটু আগে দিয়ে নামায়, এমন একটা বিপদ সীমা জায়গা নামায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও অনুসন্ধানে জানা যায় মাইক্রোবাসটি নতুন ও সাদা রঙের। জনৈক প্রবাসীকে নিয়ে মাইক্রোবাসটি ঢাকা থেকে ফিরছিল বলেও জানা গেছে। গাড়ির নম্বর প্লেটের শেষ 3 ডিজিট 485। এদিকে ঘাতক মাইক্রোবাস ও চালককে ধরতে তৎপরতার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। অধিক গুরুত্ব দিয়ে এই বিষয়টা দেখব। পাশাপাশি আমাদের অন্যান্য পুলিশের যে ইউনিট আছে, জেলা পুলিশ, তারা হেল্প করবে। আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এখানে সিসিটিভি ক্যামেরা আছে, ফলে কি ঘটনা ঘটছে, কোত্থেকে এর পিছনে অন্য কোনো দুরভিসন্ধি আছে কিনা, সকল বিষয়ে আমরা তদন্তের মাধ্যমে নিয়ে আসতে পারবো। সড়কে চালকের অসতর্কতা ও অদক্ষতায় যে তাজা প্রাণ ঝরে যায় তার দগদগে স্মৃতি বাকি জীবন বয়ে বেড়াতে হয় স্বজনদের। প্রতিদিন মাসুমার মতোই অনেক প্রাণ ঝরছে মহাসড়কে, তবুও ফিরছে না শৃঙ্খলা। ঘাতক চালককে দ্রুতই আইনের আওতায় আনা হবে এমন প্রত্যাশাই সবার। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।
রাজশাহী ব্যুরো রিপোর্টার মাসুমা আক্তার যাবার আগেও ভুলেননি নিজের দায়িত্ব। সচেতন এই প্রতিবেদক কাজকে ভালোবেসে গেছেন বেঁচে থাকার সবটা সময় জুড়ে। মাসুমা আক্তারের করা সবশেষ প্রতিবেদন নিয়ে জানাচ্ছেন রাকিবুল হাসান। পরিপাটি অফিসটা আছে ডাইনিং, গেস্ট রুম, ওয়ার্ক স্টেশন, লকারের বুম, ট্রাইপড আর ক্যামেরা সবটাই যত্নে রাখা। অবচেতন মনে ঘুরে ফেরে সহকর্মীর আবছায়া। এখনো কানে ভাসে কিবোর্ডের খটখট শব্দে প্রতিবেদন লেখা আর মুখে মুখে আওড়ানো শব্দের গাঁথুনি। রাজশাহী ব্যুরো অফিসের ওয়ার্ক স্টেশনের এই দরজাটাতে দাঁড়ালেই দেখা যেত সহকর্মী মাসুমা আক্তার তার প্রিয় এই ডেস্কে বসেই কখনো স্টোরির গবেষণায় মত্ত, কখনো বা স্টোরির খুঁটিনাটি নিয়ে আলোচনা করছেন নিজেই। আওড়াচ্ছেন কি করলে ভালো হয় এবং কি করে আরও নতুন নতুন গল্প বলা যায় দর্শকদের জন্য। ঠিক এই চেয়ারটিতেই বসতেন তিনি, এই টেবিলেই, এই কিবোর্ডেই খটখট শব্দে আওড়াতেন আর লিখে চলতেন গল্প। এই অঞ্চলের ফুলের ব্যবসা নিয়ে সর্বশেষ তার যে গল্প, সেটিরই কাজ করছিলেন তিনি। সেই ফুলের ব্যবসা নিয়েই তার করা সর্বশেষ প্রতিবেদনটি এবারে আপনাদের দেখাবো। গাছে গাছে নতুন কুড়ি, প্রকৃতির মৃদুমন্দ হাওয়া আর পাখিদের ডাক, রং ছড়ানো প্রকৃতি বলছে সবে তো বসন্ত এলো দ্বারে। শীতের রুক্ষতা কাটিয়ে ফুলে ফুলে সাজতে শুরু করেছে প্রকৃতি। তবে এগুলোর কোনোটাই বুনো ফুল নয়, বাগানেই হচ্ছে এসব ফুলের চাষ। স্মরণে বরণে বা নাগরিক জীবনের শত আয়োজনে ফুলের চাহিদা দিন দিন বাড়ছে। গুচ্ছ গাঁদা, টকটকে গোলাপসহ বাহারি রং এবং বৈজয়ন্তীর চাষ করছেন চাষিরা। শীতের শুরুতে যত্নে বরেন্দ্রের উঁচু নিচু কিংবা সমতলের মাটিতে প্রতি বছর বাড়ছে এই ফুলের চাষ। 3 মাসের পরিশ্রমে বছরের মুনাফা তুলতে পারছেন চাষিরা। ফুলের খুচরা বাজার থাকায় এ চাষে বাড়ছে ক্ষুদ্র উদ্যোক্তা। তবে অন্যান্য কৃষিপণ্যের মতো এখানেও বিক্রেতাদের কাছে কিছুটা জিম্মি চাষিরা। ফুলের চাহিদা অনেক বেশি গতবারের চাইতে। তো সব মিলিয়ে মানে 3 মাসে যে টাকা আয় হয় মোটামুটি ভালোই, সারা বছরের একটা ভালো আর্নিং হয়। চাহিদা অনুযায়ী কিন্তু আপনার দাম কম, মানে ফুলের আপনার ঠিকই আপনার দোকানদাররা কিন্তু আপনার দাম বিক্রি করছে, দাম দেয়, কিন্তু আমাদেরকে দাম একটু কম দিচ্ছে। গতবার যে চাহিদা ছিল না, চায়না থেকে যেসব প্লাস্টিকের ফুলগুলো আসতো, এজন্য দেখা যাচ্ছে ফুল ব্যবসায়ীগুলো অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে গেল বছরের তুলনায় ফুলের চাষে বিঘায় খরচ বেড়েছে প্রায় 10,000 টাকা। কিন্তু এবারে ফেব্রুয়ারি জুড়ে বিভিন্ন দিবস উদযাপনে অন্যান্য বছরের চেয়ে আয়োজন ছিল কম, ফলে বাজারে কমেছে বেচাকেনা। কাস্টমার নেই, বাজারে চাহিদা কম, ফুল ব্যাপক পরিমাণ আছে কিন্তু কাস্টমার কম। গোলাপ বেচেছিলাম 100 টাকা, এখন বেচছি 50-40 টাকা। লাল গোলাপ বেচছি 20 টাকা 30 টাকা। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, রাজশাহীতে ফুলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দিন দিন বাড়ছে চাষিদের সংখ্যা। তবে ব্যবসায়ীদের মত, প্রাকৃতিক অবস্থা বিবেচনায় মুষ্টিমেয় নয়, বরং নানা রকম ফুলের চাষ বাড়াতে হবে। যে সমস্ত জমিগুলো আসলে পড়ে থাকে কিংবা যে জমিগুলোতে সম্ভাবনা এখানে আছে, বিশেষ করে আমাদের বরেন্দ্র এলাকা, খরাপ্রবণ এলাকা, এখানে ফুল আবাদের মানে আগ্রহী চাষিও আছে এবং ফুল আবাদের সম্ভাবনাও আছে। রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন সময় পরীক্ষামূলক চাষের ফলাফলে রাজশাহী হয়ে উঠছে ফুল চাষের সম্ভাবনাময় অঞ্চল। সহকর্মী মাসুমা আক্তারের তৈরি করা ফুল নিয়ে এই প্রতিবেদনে ফুলের বাগানে যে কুড়িগুলো রেখে এসেছিল তা আজ হয়তো ফুটন্ত ফুল। সেগুলো থাকলেও এখন নেই সহকর্মী মাসুমা আক্তার। তবে ফুলের মতো ফুটফুটে এক সন্তান রেখে গেছেন তিনি, রেখে গেছেন আত্মীয় স্বজন, বাবা মা। হয়তো সহকর্মীর শেষ ইচ্ছে ছিল ফুলের মতোই যত্নে থাক তারা। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। ফেনীর সোনাগাজীতে নদীর তীরে জেগে উঠেছে চর, কিন্তু মাছ চাষের নামে প্রভাবশালী মহল দখল করছে বিশাল চরাঞ্চল। ফলে চারণভূমির অভাবে চরাঞ্চলে বসবাসকারী খামারিরা পড়েছেন বিপাকে। সোলেমান ডালিমের প্রতিবেদন।
2012 সালে ফেনী নদীর বাঁক সোজাকরণ প্রকল্প বাস্তবায়ন হয়। ফলে সোনাগাজীর দক্ষিণাঞ্চলে পলি জমে হাজার একর জায়গায় জেগে ওঠে নতুন চর। নদী ভাঙনে বাস্তুহারা মানুষের নতুন গড় বাঁধার ঠিকানা হয় বিস্তীর্ণ এই চর। এখানেই গবাদি পশুর বিচরণ সহ হচ্ছে বিভিন্ন ফসলের চাষাবাদ। তবে নানা অজুহাতে চরের জমি দখল করছে প্রভাবশালী মহল। দখলদারদের কবলে জমি হারান মাহাতাবুর রশিদ। স্থানীয় চরখন্দকার মৌজায় 22 একর জমি ছিল তার, অথচ পুরো জমি দখল করে মাছ চাষের প্রকল্প করেছে স্থানীয় প্রভাবশালী মহল। এই নাল জমিগুলোকে সবগুলা কেটে তারা মৎস্য প্রজেক্ট চালু করছে, অর্থাৎ এগুলো গভর্নমেন্টের কোনো বৈধ অনুমোদন নাই, অনুমোদন ছাড়াই। আমাদের এখানে 22 একর সম্পত্তি আছে, সেগুলো অনেকগুলো দখল হয়ে এখন বর্তমানে ফগল করিয়ে লেখে বৈধ গরু চড়াইতে অসুবিধা হয়ে গেছে। ক্রমাগত চর দখল ও অপরিকল্পিত স্থাপনায় বাধাগ্রস্ত হচ্ছে নদীর গতিপথ। ফলে নদীতে মাছের পরিমাণ আগের চেয়ে কমায় চিন্তিত জেলেরা। এছাড়া চারণভূমির অভাবে গবাদি পশু পালন করতে পারছেন না প্রান্তিক খামারিরা। নদীতে এখন জোয়ারও আসে না, তেমন জোয়ার বড় নাই, স্রোত নাই, এই বিধে আপনার সাগরে মাছ বেচা তেমন না। আজকে 2 বছরের ভিতরে তেমন সাগরে বাণিজ্য নেই। অনেক কষ্টে দিন কাটাইতেছে, কারণ গরু মহিষ খাইতে হইতেছে না, কোনো ফসলাদি নেই। মানুষের দুর্ভোগ অনেক বাড়ি গেছে আগের চেয়ে। চারণভূমি প্রকল্পের কারণে আমাদের এই খামারিরা এখন মানে বিলীনের পথে আর ওরা উঠে যেতেছে চর থেকে। স্থানীয় বিশেষজ্ঞ মহল ও সমাজকর্মীরা জানান, দখলকারীরা বেপরোয়া হয়ে দখল করছে একরের পর একর জমি। তবে প্রশাসনের দাবি, ইতিমধ্যে অবৈধ দখলদারদের তালিকা হয়েছে। একই সাথে চালানো হচ্ছে অভিযান। এই এলাকার শত শত মানুষ যেখানে ওনারা ভেড়া পালতেন, মহিষ পালতেন, কিন্তু এখানে অবৈধভাবে অনেকগুলি মৎস্য প্রকল্প বা মৎস্য ঘের তৈরি করার কারণে এখন চারণভূমি নেই বললেই চলে। তো এটি যদি চলতে থাকে তাহলে একসময় মানুষ এই ব্যবসাটা গুটাই নিবে। আমরা ইতিমধ্যেই 11 জনের যেটা বললাম 11টা তালিকা করেছি, এবং এগুলো হচ্ছে যে অবৈধ দখল থেকে মুক্ত করা হয়েছে। আর এর বাইরে হচ্ছে যে আমরা আসলে উপজেলা প্রশাসন নিয়মিতভাবেই অভিযান করেছে। চরে জেগে ওঠা প্রায় 40,000 একর জমির অর্ধেকের বেশি জমি দখল করেছে স্থানীয় প্রভাবশালী মহল। কিন্তু এমন অপরিকল্পিত চর দখল অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত হবে ফসল, প্রাণী ও মৎস্য খাত। সোলাইমান ডালিম, এখন ফেনী। পঞ্চগড়ে পাথর ভাঙা শিল্পে কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার শ্রমিকের। দিনভর মেশিনের উচ্চ শব্দ, পাথরের ধুলোর মাঝেই চরম স্বাস্থ্য ঝুঁকিতে কাজ করছেন তারা বলছেন, পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দিতে এমন কষ্টের জীবিকা বেছে নেয়া। শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির ব্যাপারে মালিকরাও যেন উদাসীন। লুৎফুর রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। যন্ত্রের কোলাহল ও ধুলোর উদ্গীরণে সকাল শুরু পাথর ভাঙা শ্রমিকদের। এভাবেই চলছে দৈনন্দিন জীবিকার সংগ্রাম। পঞ্চগড়ের বাংলাবান্ধায় স্থলবন্দর সহ 500টির বেশি স্থানে চলে পাথর ভাঙার কাজ। আমদানি করা বোল্ডার পাথর ভেঙে বিভিন্ন আকারে পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে। এই পাথর ভাঙা শিল্পের সাথে জড়িত 4 থেকে 5 হাজার শ্রমিক, যাদের বেশিরভাগই নারী। প্রতিটি মেশিনে কাজ করেন 10 থেকে 15 জন। দৈনিক 10 থেকে 12 ঘন্টা কাজ করে মজুরি পান 300 থেকে 400 টাকা। সারাদিনে কাজ করি, করার পরে সারাদিনে ধুলা বালু মুখে এগুলো নাক মুখ ভর্তি হয়ে যায়। মিশিংয়ের শব্দ তো মাথা ব্যথা করেই, তারপর করতে হয় কাজ। আমরা গরিব মানুষ, কাজ না করলে আমরা খাবো কি? এখন এই কাজ ছাড়া তো আমাদের কোনো কাজ আর অন্য নাই। কাজ খুব কষ্টের কাজ। অনেক শ্রমিকের মুখে থাকে না মাছ, নেই সুরক্ষা সরঞ্জামও। কয়েকদিন একটানা কাজ করলে অসুস্থ হয়ে পড়েন শ্রমিকরা। মাথা ব্যথা, সর্দি, জ্বর, শ্রমশক্তি কমে যাওয়া, চোখের জ্বালা পোড়া সহ বিভিন্ন উপসর্গ নিয়েই চলে কাজ। ব্যথা আছে, হাত পাও বিষাছে, দুর্বল হয়ে যাচ্ছি, ক্যালসিয়াম শর্ট হয়ে যাচ্ছে, সারা ক্যালসিয়াম বই খাওয়া লাগে। বাংলাবান্ধায় এসেছি যে পাথরের কাজ করি, যদি আয় উন্নতি হয়। আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে বৃদ্ধ, তাদেরকে চালাতে হয়, ছেলে আছে 2টা। চরম দারিদ্রতায় শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে ভাবার যেন ফুরসত নেই। এ ব্যাপারে মালিকরাও যেন ভীষণ উদাসীন। চিকিৎসকরা বলছেন, সুরক্ষায় প্রয়োজন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা আর পরিবেশ বান্ধব মেশিন। তবে সচেতনতা বৃদ্ধিতেই জোর দিচ্ছে স্থানীয় প্রশাসন। ফুসফুসের ক্যান্সার আর যাদের দীর্ঘমেয়াদী অ্যাজমা অথবা অন্যান্য শ্বাসতন্ত্রজনিত রোগ আছে, এই সমস্যাগুলো হতে পারে।
মেশিনগুলোর ব্যাপারে আসলে আধুনিকায়নের একটা ব্যাপার থাকতে পারে, এটি একটি। আর তার সাথে সাথে যেহেতু কন্টিনিউয়াস ধুলা উঠছে, এজন্য যদি আমরা পানি ইউজ করতে পারি মেশিনে, তাহলে সেক্ষেত্রে এই ধুলা ওড়ার ব্যাপারটা করবে, কমে যাবে। আমরা মোবাইল কোর্টে না গিয়ে উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় আমরা মোটিভেশনাল কিছু সেমিনার করছি। এই ধারাগুলো অব্যাহত আছে। আমরা চেষ্টা করছি যেন শ্রমিকরা সঠিকভাবে পানি ইউজ করে এবং অন্যান্য কিছু রিমেডিজ ইউজ করে আমাদের এই বায়ু দূষণ থেকে নিজেরা রক্ষা পায়, নিজেদের স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পায়, এবং এই ধারা অব্যাহত থাকবে। বছরে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথর আমদানি হয় অন্তত 18 থেকে 20 লাখ টন। তাই প্রয়োজন পাথর ভাঙা শিল্পের সাথে জড়িত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। নতুন করে ঢাকা থেকে রোম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বর্ষপূর্তি উদযাপিত হয়েছে ইতালিতে। রাষ্ট্র মালিকানাধীন একমাত্র এয়ারলাইন্সটির আশা শিগগিরই এই রুটে বাড়বে ফ্লাইটের সংখ্যা। পাশাপাশি মিলান থেকেও ঢাকায় সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে। ইতালি থেকে মনিরুজ্জামান মনিরের তথ্য, ছবিতে বিস্তারিত। 1981 সালের 2রা এপ্রিল প্রথমবারের মতো বাংলাদেশ থেকে ইতালিতে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দীর্ঘ 34 বছর পর 2015 সালের এপ্রিলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় এই ব্যবস্থা। তবে 2024 সালে ফের চালু হয় রোম টু ঢাকা সরাসরি ফ্লাইট। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নতুন করে চালু হওয়া ফ্লাইট সার্ভিসের বর্ষপূর্তি উদযাপন হয়েছে ইতালিতে। রোম ঢাকা ফ্লাইটের বর্ষপূর্তিতে এই রুটে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির আশা করছেন বিমান বাংলাদেশের কর্মকর্তারা। পাশাপাশি হাতছানি দিচ্ছে রোমের পরে মিলান থেকেও ফ্লাইট চালুর সম্ভাবনা। আমরা বর্তমানে 3টা অপারেশনে আছি, রোম ঢাকা রোম অপারেশন ড্রিম লাইনার দিয়ে। ইন ফিউচারে আমরা দেখেছেন যে আপনাদের প্রবাসীদের যে অনুপ্রেরণা, আমাদেরকে সাপোর্ট, সেই ক্ষেত্রে আমরা 2টো জায়গায় 3টে করেছি। ইউরোপের 8টি দেশের 11টি বিমানবন্দর থেকে রোম হয়ে ঢাকায় যাতায়াত বাড়ছে। পাশাপাশি ইতালির 12টি শহর থেকে কানেক্টিং ফ্লাইটের মাধ্যমেও এই রুটে দেখা মিলছে উল্লেখযোগ্য যাত্রী। কানেক্টিং ফ্লাইটের সুবিধা কাজে লাগাতে পারলে বিমানের লাভবান হবার সম্ভাবনা রয়েছে বলে দাবি রাষ্ট্রদূতের। এটা খুব বড় উদ্যোগ এবং আমি মনে করি যে এই উদ্যোগের মাধ্যমে বিমানের প্যাসেঞ্জার সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং আমাদের প্রবাসে ইতালির বিভিন্ন শহরে যারা বাংলাদেশি আছে তারা যেমন বেনিফিটেড হবে এবং ইতালির পার্শ্ববর্তী অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত অন্যান্য দেশ থেকে যারা প্রবাসী আছে তারাও এই সুযোগটা পাবে। বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে 2024 সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বাধিক টিকিট বিক্রেতাদের পুরস্কৃত করা হয়। বিমান আগে থেকে অনেক উন্নতভাবে নতুন নিয়মে আসতেছে এবং সুন্দরভাবে চলতেছে। এই কৃতিত্ব শুধুমাত্র আমাদের নিজেদের একা না, আমাদের সমস্ত গ্রাহক এজেন্ট ও শুভাকাঙ্ক্ষীদের সমন্বয়ে আজকে আমরা এই অর্জন অর্জন করেছি। গ্রাহকদের আস্থা এবং ভালোবাসা না থাকলে হয়তো আমরা এত দূরে আসতে পারতাম না। সংশ্লিষ্টদের আশা, লাল সবুজের পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শীঘ্রই ইতালি সহ ইউরোপ জুড়ে প্রবাসীদের জন্য আবির্ভূত হবে গর্বের প্রতীক হিসেবে। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। বিজেপি নেতারা একটি বিশেষ ধর্মকে বিক্রি করে খাচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দেয়া বক্তব্যে মমতা আরও অভিযোগ করেন, বিজেপির চূড়ান্ত অব্যবস্থাপনার জেরে এবারের মহাকুম্ভ মেলায় অর্ধশতাধিক পুণ্যার্থীর প্রাণ গেছে। যদিও মমতার এই বক্তব্যকে হিন্দুত্ববাদের অপমান হিসেবে দেখছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। গেল 29 জানুয়ারি ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হিন্দু পুণ্যার্থীদের সবচেয়ে বড় সমাবেশ কুম্ভ মেলায় পদপৃষ্ঠ হয়ে নিহত হয় অন্তত 40 জন। গেল শনিবার নয়াদিল্লি স্টেশনের ধাক্কাধাক্কিতে প্রাণ যায় আরও 18 পুণ্যার্থীর। এমনকি এখনও উদ্ধার হয়নি জানুয়ারিতে পদপৃষ্ঠ হয়ে নিহত 30 জনের মরদেহ। এছাড়া অন্তত 8 বার আগুন লেগেছে ভক্তদের তাঁবুতে। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। অব্যবস্থাপনার এই জলজ্যান্ত নজির সামনে এনে বিধানসভায় বিজেপিকে তুলোধুনো করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়েছেন, মহাকুম্ভের হাইপ তুলে পুণ্যার্থীদের মৃত্যুকূপে ঠেলে দিয়েছে বিজেপি। মমতা আরও অভিযোগ করেন, সাম্প্রদায়িক রাজনীতিকে সামনে রেখে মোদী সরকার টাকা কামানোর কুৎসিত প্রতিযোগিতায় নেমেছে। কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক?
কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে, কত হাজার হাজার। মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চটেছেন অন্ধ্রপ্রদেশের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী পবন কল্যাণ। তেলেগু সিনেমার জনপ্রিয় এই অভিনেতা অভিযোগ করেন, সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে তাচ্ছিল্য করেছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। আর বিধানসভা থেকে সদ্য বহিষ্কৃত রাজ্যের প্রধান বিরোধী দলের নেতা ও বিজেপি সাংসদ শুভেন্দু অধিকারী বলেছেন, হিন্দু শব্দটি উচ্চারিত হলেই মমতার সরকার আতঙ্কিত হয়ে পড়ে। This kind of huge gathering, that too religious gathering. I think the problem with our approach in our leadership is, it's very easy to comment on Sanatan Dharma or Hindu Dharma. উনি আতঙ্কিত হিন্দু শব্দে, উনি আতঙ্কিত তোষণের শব্দে, উনি আতঙ্কিত মা সরস্বতীর নামে, মা দুর্গার নামে, মাতা কালীর নামে। শুধু পশ্চিমবঙ্গের বিধানসভা নয়, মহাকুম্ভ মেলার অব্যবস্থাপনা পরিণত হয়েছে জাতীয় ইস্যুতেও। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের সাথে মিলছে না হতাহতের সংখ্যা। এছাড়া মরদেহ উদ্ধার ও মৃতের সংখ্যা নথিভুক্ত করতে গড়িমসি করায় পুলিশের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করছি এখন বাজার, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। আত্মপ্রকাশের আগেই নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব নিয়ে বিরোধ, অন্তর্কোন্দল নয়, নেতৃত্বের প্রতিযোগিতা বলছেন কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশ পন্থা এক মূল বিষয় হয়ে ওঠে, সে বিষয়টাকে আমরা ফোকাস করতে চাই। সবাই সবার মতামত পেশ করতেছে, ইন্টারনালি কেউ কারোর মধ্যে কোনো প্রবলেম নেই। হাজার হাজার কোটি টাকা ব্যয় ও সুফল নেই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা প্রকল্পে। বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতায় ভরাট খাল, নালা ও নদী। একুশে বইমেলার ভেতরেও সামনে হরেক রকমের পণ্য নিয়ে বসেছে হকার। প্রবেশ পথের জটলায় দর্শনার্থীর ভোগান্তি। মেট্রো থেকে সোজা মেলার ভিতরে যাবে, এইখানে অন্তত হকারদের ঢুকতে দেওয়া উচিত ছিল না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, কিন্তু তারা কিছু বলছে না। এবং নতুন নতুন প্রযুক্তির সম্মেলনে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।